প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নীতি কথার আড়ালে একজন অসৎ মানুষকে নিয়ে। মূলত আজকে একটি পত্রিকা বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে, বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায় গভর্নরকে নিয়ে একটি সংবাদ করেছে। মুখোশের আড়ালে এক মহা দুর্নীতিবাজ গভর্নর, এই শিরোনামে সংবাদটি করেছে এবং এই সংবাদে রোমহর্ষক সব কাহিনী এই আহসান মনসুরের উঠে এসেছে। এই সংবাদ এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তার যে ক্যারিয়ার, তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেটি নিয়ে আমরা এখনকার আলাপটা করতে চাই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত, যাদের কথা শুনলে মনে হয় তারা নীতি নৈতিকতার এক একটা মূর্ত প্রতীক, কিন্তু পর্দার আড়ালে তাদের আসল রূপটি যখন প্রকাশ পায় তখন পুরো দেশ স্তম্ভিত হয়ে যায়। আজ আমরা কথা বলছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে নিয়ে, যিনি গভর্নর হওয়ার পর থেকে অর্থ পাচার নিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন, সুন্দর সুন্দর নীতিবাক্য শুনিয়েছিলেন। সেই আহসান মনসুরের বিরুদ্ধে আজ উঠেছে পাহাড় সম দুর্নীতির অভিযোগ। তিনি কি আসলে রক্ষক ছিলেন নাকি ভক্ষক? কেন তাকে বলা হচ্ছে হোয়াইট কালার ক্রিমিনাল? আজ আমরা বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন এবং উইকিপিডিয়ার তথ্যের ভিত্তিতে তার জীবনের অন্ধকার দিকগুলো উন্মোচন করব। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে তার দুবাইয়ের ফ্ল্যাট নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য। আহসান এইচ মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে বসেন তখন সাধারণ মানুষ আশা করেছিল ব্যাংকিং খাতে সুশাসন ফিরবে। তিনি জনসমক্ষে বলেছিলেন অর্থ পাচারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না, কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো। অনুসন্ধানে দেখা গেছে তিনি স্বীকৃত অর্থ পাচারকারীদের সঙ্গে গোপন সমঝোতা করেছেন। একটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর সংবাদপত্রে তিনি নিয়মিত কলাম লিখতেন। আশ্চর্যের বিষয় হলো সেই শিল্পগোষ্ঠী যাদের বিরুদ্ধে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গিয়েছিল, দুর্নীতি দমন কমিশন দুদক যখন তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এবং তদন্তের স্বার্থে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য BFIU-কে অনুরোধ করে, তখনই সামনে আসেন আহসান এইচ মনসুর। তিনি BFIU-কে সরাসরি নির্দেশ দেন যেন এই শিল্পগোষ্ঠীর অ্যাকাউন্ট জব্দ না করা হয়, অর্থাৎ যে হাত দিয়ে দুর্নীতি দমন করার কথা ছিল সেই হাত দিয়ে তিনি দুর্নীতিবাজদের সুরক্ষা দিয়েছেন। এটা কি কেবল পক্ষপাতিত্ব, নাকি এর পেছনে ছিল বড় কোনো লেনদেন? দুর্নীতির জাল কতটা গভীরে ছিল তা বোঝা যায় একটি ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের ঘটনায়। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ ওঠে। গত 8 এপ্রিল দুদকের উপপরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে 3 সদস্যের একটি বিশেষ অনুসন্ধানী টিম গঠন করা হয়। টিমটি যখন কাজ শুরু করে এবং বিভিন্ন ব্যাংককে অ্যাকাউন্ট স্থগিত করার চিঠি দেয়, ঠিক তখনই আবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন আহসান এইচ মনসুর। তার সরাসরি হস্তক্ষেপে এবং নির্দেশে ওই গ্রুপের কোনো ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। একইভাবে পোশাক শিল্প খাতের আরেকটি শীর্ষ গ্রুপের বিরুদ্ধে যখন ওভার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচারের প্রমাণ পাওয়া যায়, সেখানেও বাধা হয়ে দাঁড়ান এই গভর্নর। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে এরকম অন্তত ডজন খানেক বড় বড় অভিযোগ তিনি ধামাচাপা দিয়েছেন। প্রতিটি ঘটনায় তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 18 মাসের দায়িত্বকালে তিনি দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অন্তত 200 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। ভাবুন একবার, দেশের কেন্দ্রীয় ব্যাংকের অভিভাবক হয়ে তিনি কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের পথ প্রশস্ত করেছেন। আহসান মনসুরের বিরুদ্ধে আরো ভয়াবহ অভিযোগ হলো স্বেচ্ছাচারিতা। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেকের অ্যাকাউন্ট জব্দ করার পর তারা গোপনে গভর্নরের সাথে যোগাযোগ করতেন। এরপর অনৈতিক লেনদেন বা সোজা বাংলায় ঘুষের বিনিময়ে সেই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হতো। এমনকি অনেক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে কাজ করে না দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অর্থাৎ তিনি কেবল দুর্নীতিবাজি নন, তিনি ছিলেন একজন প্রতারকও। এই অবৈধ আয়ের একটি বড় অংশ তিনি বিদেশে পাচার করেছেন।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো দুবাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে অভিযোগ রয়েছে তিনি তার মেয়ে মেহরিন সারা মনসুরের নামে দুবাইয়ে আল জাদ্দা এলাকায় ৪৫ কোটি টাকার একটি ফ্ল্যাট কিনেছেন। যদিও তিনি গণমাধ্যমে দাবি করেছিলেন যে তিনি কোনো টাকা বিদেশে পাঠাননি এবং ওই ফ্ল্যাটটি তার মেয়ের, তিনি কেবল অভিভাবক হিসেবে দলিলে আছেন। কিন্তু দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের তথ্য আমাদের অন্য কথা বলছে। ২০২৪ সালের ২৪শে ডিসেম্বর ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন হয়। দলিলে দেখা যায় আহসান মনসুর ও তার মেয়ে দুজনই মালিক, সেখানে তাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়নি। আরও অবাক করা বিষয় হলো সেই সময়কার তার ভ্রমণসূচি। ১৯শে ডিসেম্বর তিনি জিবুতি যান, ২২শে ডিসেম্বর ইথিওপিয়া হয়ে দুবাইয়ে পৌঁছান এবং ২৪শে ডিসেম্বর সারাদিন তিনি দুবাইয়ে ছিলেন। ওই দিনই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। দুবাইয়ের আইন অনুযায়ী ক্রেতার উপস্থিতি বা ডিজিটাল স্বাক্ষর প্রয়োজন হয়, যা প্রমাণ করে আহসান এইস মনসুর সশরীরে উপস্থিত থেকে এই কালো টাকা বিনিয়োগ করেছেন। এই যে এত অপকর্ম, এই অপকর্মের সাথে যদি আমরা আহসান এইস মনসুরের ক্যারিয়ারের দিকে তাকাই তবে দেখব তিনি কতটা অভিজ্ঞ ছিলেন। ১৯৮১ সালে তিনি IMF এ যোগ দেন। ১৯৮৩ থেকে ১৯৮৯ পর্যন্ত ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেছেন। ১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত তিনি উন্নয়ন ও পর্যালোচনা বিভাগে ছিলেন। এমনকি তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী এরশাদ আমলের অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সাল পর্যন্ত তিনি মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগে গুরুত্বপূর্ণ পদে ছিলেন IMF এর। আফগানিস্তান, পাকিস্তান, জর্ডান সহ বহু দেশে IMF এর আবাসিক প্রতিনিধি ছিলেন তিনি। ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও তার নাম উজ্জ্বল। কিন্তু প্রবাদ আছে, দুর্জন বেদান হইলেও পরিতর্য। আহসান মনসুর আর্থিক খাতে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হলেও তার অসততার কারণে সেই অভিজ্ঞতা বাংলাদেশের কোনো উপকারে আসেনি, বরং তার দেশকে ধ্বংস করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মতো হোয়াইট কালার ক্রিমিনালদের কারণে আজ দেশের অর্থনীতি এই সংকটে। দর্শক, একজন মানুষ যার কাঁধে দায়িত্ব ছিল দেশের মুদ্রাবাজার এবং ব্যাংকিং খাতকে সুরক্ষা দেওয়ার, তিনি নিজেই যদি অর্থ পাচারকারী হন তবে সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আজ দাবি তুলছেন আহসান মনসুরের অর্থ পাচারের বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। আমরা আশা করি বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখবে। দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে তাদের বিচারের আওতায় আনার সময়ের দাবি। আপনারা কি মনে করেন? আহসান মনসুরের এই দ্বিমুখী ভূমিকা কি দেশের অর্থনীতির জন্য চরম বিশ্বাসঘাতকতা নয়? কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিতে সাহায্য করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।